শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া গেছে। একজন চালক নিজাম, অন্যজন জাকির। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিলে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগী নেয়ার কথা বলে বেসমেন্টে ঢুকেছিল গাড়িটি। মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার ভোর 5:30 সিরাজুল ইসলাম মেডিকেলের সামনে এসে দাঁড়ায় সাদা রঙের এই প্রাইভেট কারটি। 5:32 হাসপাতালটির বেসমেন্টে প্রবেশের আগে গাড়ি থেকে নেমে যান দুজন। পরে 6:10 প্রবেশ করেন আরেকজন। তারপর বেসমেন্ট থেকে আর বের হননি তাদের কেউই। সোমবার বেলা 11টার দিকে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রাইভেট কারটির ভেতরে দুজনের মরদেহ দেখে খবর দেন পুলিশকে। আমি যখন দেখি গাড়ির ভিতরে দুজন লোক ঘুমিয়ে আছে, তখন আমি বাইরে থেকে দরজা নক করার পর যখন কোনো রেসপন্স পাই না, তখন আমি পিছনে দরজা টান দেওয়ার পর দরজাটা খুলে যায়। এরপরে আমি ওনাদেরকে ডাকার চেষ্টা করি। যখন দেখি যে তারা কোনো সাড়া দিচ্ছে না, তখন সাথে সাথে আমি আমার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করি। নিরাপত্তা কর্মীরা জানান, রোগী নেয়ার কথা বলে হাসপাতালের বেসমেন্টে ঢুকেছিল প্রাইভেট কারটি। ড্রাইভার বলতেছে যে আমাদের রুগী নিয়ে যাব, আমাদের গাড়িটা পার্কিং করতে হতো। যে আমাদের রেজিস্ট্রেশনের খাতা আছে, খাতায় দেখতেছি গাড়িটা আউট হয় না। গাড়ি যখন আউট হয় না, তখন আমরা চেক করতে আসে দেখি দিয়ে এই অবস্থা। এর মধ্যেই মরদেহ দুটি পচে দুর্গন্ধ ছড়িয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ছিল রক্তের দাগ। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটা আসলে হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু, এটা আমার যেহেতু মালিকের সাথে কথা হলো, সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে, তার তো পরিচয়, নাম ঠিকানা সবই পাওয়া গেছে। তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা কি। পুলিশ জানে গাড়িটির মালিক জুবায়ের আহমেদ সৌরভ। তার ভাষ্য অনুযায়ী দুজনের একজন তার ড্রাইভার নিজাম, অন্যজন জাকির। হাসপাতালটির 15 তলায় ভর্তি থাকা এক রোগীকে নিতে এসেছিলেন তারা। এই লোকের বলে যে কাকা তাকে মানা করে, আমাদেরকে শনিবারে ডাক্তার দিবে না, এটা ছাড়বে না। সে তো আমাদের আসে না, সে ভাড়া নিয়ে আসছে। এতটুকু আমরা কেন করুন ভাই? সে যদি আমাদের জন্য আসতো, তো আমাদেরকে ফোন করে কইল না আপনারা নিচে নামবেন না, আপনাদেরকে দিচ্ছি না, তাই নাই। মৌচাকের এই মেডিকেলের বেসমেন্টে রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং নানা গুঞ্জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মাদক আর সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। গত কয়েকদিন ধরে অস্ত্রের শোডাউন আর দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। সকালে সন্ত্রাসীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতি সহ আটক করেছে পুলিশ। সংঘর্ষে আহতও হয়েছে বেশ কয়েকজন। পুলিশ বলছে, অভিযান চললেও এই বিশাল সন্ত্রাসী সিন্ডিকেট ভাঙতে আরও লোকবল প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। কিছুক্ষণ আগেই ঠিক এই রাস্তায় দফায় দফায় চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। মূলত মাদক কারবারি ঘিরেই এই উত্তেজনা। গত শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুমার নামাজের পর ককটেল ছোড়ে সন্ত্রাসীরা। এরপরই থেকে চলছে অস্ত্রের শোডাউন, ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। মাদক কারবারির দুই গ্রুপের মধ্যে হয় ককটেল বিস্ফোরণ। এ ঘটনায় নারীসহ আহত হন কয়েকজন। প্রাণ যায় শাহ আলম নামে এক ব্যক্তির। এমন পরিস্থিতিতে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে। ওরা চায় না যে ওরা মাদক বিক্রি করুক। ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসায়ীরা আছে, তাদের জন্য নিজে মাল বেচা কেনার কোনো তারা মারামারি করতেছে। এখানে তো আমাদের কোনো কিছু না, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি। আমাদের দোকানপাট বন্ধ হয়েছে। ককটেল মারছে নাকি আগুন জ্বলি উঠছে, উনি আর কি পুড়িয়ে বাজার টাজার ছিটিয়ে গেছে। পুলিশ জানায়, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এই ক্যাম্প থেকে 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়। আটকও করা হয় বেশ কয়েকজনকে। এরপরই মাদক কারবারি বেশ কয়েকটি গ্রুপ একীভূত হয়ে শক্তি প্রদর্শন করতে থাকে। শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তার ঘিরেই চলছে উত্তেজনা। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয় তার এক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ
করে যে তারা 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে যে এইভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। জেনেভা ক্যাম্পের বিশাল মাদক সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় জনবলের অভাবের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। চাহিদার তুলনায় আমাদের তো নিজেদের জনশক্তি, পুলিশের জনবল খুবই কম। এবার জেনেভা ক্যাম্পে যদি একটা একদম আশেপাশে একটা ফাঁড়ি থাকতো পার্মানেন্ট শুধু জেনেভা ক্যাম্পে, তাহলে আরো ভালো সফলতা দেখা আমরা পেতাম। এই ঘটনার পর বিকেলে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, তবে নির্বাচন আয়োজনের কোনো সমস্যা হবে না। ভোটের দামামা বাজতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন সহ সরকারি মন্ত্রণালয়গুলো। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের সম্ভাব্য ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন স্কুল প্রাঙ্গণ ও ক্লাসরুম। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের সমস্যাগুলি ওইগুলি দেখা। প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি। এবং আমরা তাদের বডি ক্যাম্পও আমরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। টাকার লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা না থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না, সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। আয়োজন ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয় শহরের বিভিন্ন রাস্তাঘাট। স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই ৩১ দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের ৩১ দফা। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন করে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে এসব প্লট বরাদ্দ দেয়। সোমবার এমন অভিযোগে আদালতে সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। এই ৩ মামলায় আগামী ২৬ আগস্ট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেবেন।
রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৩০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার 2 সন্তান। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়। সোমবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের 3 কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবার রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা। রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে জানান দুদকের কৌশলী। খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজুকের এসব প্লট নেন ক্ষমতার অপব্যবহার করে। এতে রাজুকের নীতিমালা লঙ্ঘন হয়েছে বলেও জানান দুদকের আইনজীবী। ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1969-এর 1C লঙ্ঘন করে তারা মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লট তুলা তারা হস্তান্তর করেছে কাদের বরাবরে। নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন। এদিন দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক চলছে নির্বাচন কমিশনে। সোমবার নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই সভা। বৃহস্পতিবার 9ম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি। নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা, সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং একজন প্রার্থী সর্বোচ্চ 2টির বেশি আসনে প্রার্থী না হওয়া বিষয়ে আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। খসড়ায় এমন প্রস্তাব করেছে ইসি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বেলা 2টায় ঢাকা ছাড়েন তিনি। সফরে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার প্রধান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। একই সাথে 3টি নোট বিনিময় হওয়ার কথা। সেগুলো হলো হালাল ইকোসিস্টেম, দুদেশে ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক সংক্রান্ত। তাছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের কয়েকটি দেশ পড়ছে স্পেন, ইতালি ও কসোভোর বিস্তীর্ণ এলাকা। শুষ্ক আবহাওয়া আর বাতাসের গতির কারণে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি, বনাঞ্চল। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে দেশগুলো। গেল কয়েক সপ্তাহ ধরেই দাবানলে পুড়ছে ইউরোপের একের পর এক বনাঞ্চল। তাপদাহের কারণে শুরু হওয়া দুর্যোগ যেন কোনোভাবেই আসছে না নিয়ন্ত্রণে। এখনও স্পেন, ইতালি ও কসোভোর বিভিন্ন অঞ্চলে জ্বলছে আগুন। দাবানলের কারণে রোববার স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় 1,500 বাসিন্দাকে। গতি পরিবর্তনের ফলে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন, পৌঁছেছে বিশ্ব ঐতিহ্য খ্যাত স্থানগুলোতেও। কারুসেডো এবং লাস মেডুলাস থেকে সরানো হচ্ছে আশেপাশের বাসিন্দাদের, কিন্তু আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দুষছেন বাসিন্দারা। বেশিরভাগ মানুষই চলে গেছে, কিন্তু আমাদের কেউ কেউ যেতে চাইছে না, কারণ আমরা জানি তারা কিছুই করবে না। শুধু বিকেলে এবং রাতে এসে তারা কিভাবে আগুন নেভাবে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার চলে যাবে, ফায়ার সার্ভিসের পানিও ফুরে যাবে, আমাদের কিছুই করার নেই। আগুনে পুড়ছে দক্ষিণ ইতালির ভিসুভিয়াস জাতীয় উদ্যানও। টেরজিনোর এই পাইন বনে ছড়িয়ে পড়া বিশাল দাবানল ধ্বংস করছে শত শত হেক্টর বনভূমি। অন্যদিকে ড্রোন ফুটেজে ধরা পড়েছে কসোভোর পাহাড়ি এলাকায় দাবানলের তাণ্ডব। দুর্গম পথ হওয়ায় সেখানে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। ফলস্বরূপ আরও কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি।
আমার প্রায় 7 হেক্টর জমি পুড়ে গেছে। শুধু আমি নই, ভাই বোন প্রতিবেশীরাও অনেক জমি হারিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরবিহীন দাবানলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পুড়েছে প্রায় 17,000 হেক্টর বনাঞ্চল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। শেখ হাসিনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হলো জানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ। এদিন সাক্ষ্য দেন নিহত কিশোর আনাস ও মাহাদির অভিভাবকরা। এর আগে সূচনা বক্তব্যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং আসামিদের ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। স্পষ্ট বার্তা দেন, অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও জাংখারপুলে চলছিল পুলিশের এমন গুলিবর্ষণ। ওই দিন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় মাত্র 16 বছরের কিশোর আনাস। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে হত্যাকাণ্ডের সেই ভিডিও চিত্র দেখানো হয় ট্রাইব্যুনালে। ওই দিন পুলিশের গুলিতে আনাস সহ নিহত হয় 6 জন। সূচনা বক্তব্যে এই হত্যাকাণ্ডে 8 আসামির ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে জানান 10টি ভিডিও ফুটেজ, 3টি অডিও কল সহ নানা তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে। ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দ্বিতীয় মামলা হিসাবে এই হত্যার বিচার কাজ শুরু হলো। চিফ প্রসিকিউটর জানান, হত্যাকারীদের প্রতি এই বিচার পরিষ্কার বার্তা। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। গ্রেফতার হওয়া 4 আসামির উপস্থিতিতে সাক্ষী দেন গণ অভ্যুত্থানে শহীদ আনাস ও মাহাদির বাবা মা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলকে অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো পরামর্শ না দিয়ে ব্যবহারের চেষ্টা করছে, এমন অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। আদর্শিক ভিন্নতা থাকলেও নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আইনি। অগ্রাধিকার ভিত্তিতে শেখ হাসিনার বিচার করার দাবিও জানান তিনি। দেশ অস্থিতিশীল করতে কিশোর গ্যাংদের ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান বিএনপির এই নেতা। একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দেশে নির্বাচন প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরলে পতিতরা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে বলেও মনে করেন তিনি। এতগুলো সরকার চললে দেশে ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থার জন্ম নিয়েছে, একটা সামাজিক নৈরাজ্যের জন্ম নিয়েছে এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যেরও জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে। সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কারও শেষ হবে না, হতাশা দূরও হবে না, হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আসামি শাহজালাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে মেট্রোপলিটন আদালত 3-এ তার জবানবন্দি রেকর্ড করা হয়। 2 দিনের রিমান্ড শেষে 7 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। নতুন করে রিমান্ডের আবেদন না করায় আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে সাংবাদিক তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহীদুল ইসলামকে শনিবার কিশোরগঞ্জ থেকে আটক করে র্যাব। এখন পর্যন্ত এই মামলায় 8 আসামিকে গ্রেপ্তার করল আইন শৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থান থেকে 7 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী।
সক্ষমতা আছে, কিন্তু সুযোগ তৈরি করা দরকার, তাহলে এগিয়ে যাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অংশ, তাদেরকে অর্থনীতিতে সম্পৃক্ত করা গেলে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব। সকালে তেজগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য জুয়েলারি তৈরি প্রশিক্ষণ কর্মসূচিতে এমন তাগিদ দেওয়া হয়। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠানে বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় যুক্ত করতে হবে। তাদের মধ্যে সৃজনশীলতা আছে, তাদেরকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আমরা মানুষকে বোঝাতে সক্ষম হই নাই যে এরা আমাদেরই মতো এবং এদের প্রত্যেকের বিশেষ গুণ আছে এবং এরা চাইলেই যদি চেষ্টা করা হয় মূল ধারার যে কাজ সেই কাজে নিজেকে যুক্ত করতে পারে। এই যে নানান ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদের মনে এরকম একটা আত্মবিশ্বাস তৈরি করা যে আমরাও পারি, আমরাও পারবো, তারা নিজেদেরকে একটা ব্যস্ত রাখতে পারবেন, একটা কাজে সম্পৃক্ত করতে পারবেন। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। গেল কদিনের মতো সকাল থেকেই নগরীর নাথুল্লাবাদে অবস্থান নেয় তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। লাগাতার অবরোধে নাকাল নগরবাসী ও দূরপাল্লা যাত্রীরা। ভোগান্তি দূর করতে শহরের ভেতর দিয়ে বাস চলাচলের বিকল্প ব্যবস্থা করে প্রশাসন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালের সিন্ডিকেটের কারণে চিকিৎসা পায় না সাধারণ মানুষ। হয়রানি, ভোগান্তির শিকার রোগী ও স্বজনরা। 2 সপ্তাহ ধরে কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত ব্লকেট কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। পরে বিকাল 4:30টার দিকে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে প্রেস ক্লাবের সামনে 2 দিন ধরে আমরণ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে যোগ দিয়েছেন ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, বিশেষায়িত এই প্রকৌশল কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধিভুক্ত এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রশাসনিক আওতায় দ্বৈত কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী সংকট ও সমন্বয়হীনতায় শিক্ষার মান, স্বচ্ছতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। বারবার দাবি জানালেও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি, এসব কলেজ থেকে বিএসসি ডিগ্রি প্রদান করায় কারিগরি বিভাগ সংকটের সমাধান করতে পারবে না। ফলে বিআইটির আদলে স্বায়ত্তশাসিত ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। গাজায় আবারও গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন আল জাজিরার 5 জন সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন আলোচিত সাংবাদিক আনাস আল শরীফ, আর করেসপন্ডেন্ট মোহাম্মদ ক্রেকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল এবং মোয়ামেন আলিওয়া। রোববার গাজার আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সংবাদকর্মীরা সহ প্রাণ যায় মোট 7 জনের। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, হামাসের একটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক আনাস। হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আল জাজিরা। নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে। পার্লামেন্ট চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। বিহারের ভোটার তালিকায় ত্রুটি এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। সোমবার সকালে পার্লামেন্টে অধিবেশন শুরুর আগেই অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিরোধী দলীয় এমপিরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের করা হলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। 2 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় তাদের। দুর্নীতির কারণে শেখ হাসিনা থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিবকে পর্যন্ত পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, এই মুহূর্তে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা না গেলেও কমানো সম্ভব। সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানির সময় একথা বলেন তিনি। দুদকে থাকা কর্মকর্তা কর্মচারী এমনকি চেয়ারম্যানের সম্পর্কেও খোঁজ নেওয়া দরকার বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। দুদক চেয়ারম্যান বলেন, নিজ সন্তানের কাছে দুর্নীতিগ্রস্ত প্রমাণ হওয়ার চেয়ে লজ্জার কিছু নেই। প্রত্যেকে আন্তরিক হলে দুর্নীতি কমে আসবে বলে মনে করেন তিনি। গণশুনানিতে হাসপাতাল, চিনিকল, এলজিইডি ও ভূমি অফিস সহ 33টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 67টি অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা। কাজেই আমি বোধহয় দাবি নিয়ে বলতে, দুর্নীতি একেবারে নির্মূল হয়ে যাবে এই মুহূর্তে আমি এটাও মনে করি না।
গ্র্যাজুয়ালি আমাদের সেই পথে আসতে হবে এবং আপনারা যদি চান, আপনারা যদি কন্ট্রিবিউট করেন, কেন হবে না? আমার মনে হয় নিজের সন্তানের কাছে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হওয়ার চেয়ে বড় লাঞ্ছনা, বড় পরিতাপ আর বোধহয় কিছু নেই। আর্থিক প্রতিষ্ঠান থেকে ৮৬.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ ৭ জনের বিরুদ্ধে ৪টি মামলা করতে যাচ্ছে দুদক। সোমবার কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলাগুলো দায়ের করবেন। এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে এবং বোর্ড সভায় উপস্থাপন না করে পরস্পর যোগসাজশে ৮৬.৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়। মামলায় আফরোজা খান রিতা ছাড়া অভিযুক্ত হয়েছেন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক SM শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইনুদ্দিন, কাজী আরিফুজ্জামান সহ অন্যরা। এছাড়া রূপালী ব্যাংকের ৪৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ডলি কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা ক্ষমতার অপব্যবহার করে রূপালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে ঋণের নামে টাকা উত্তোলন করেছিলেন। কোনো কাগজপত্র এবং আবেদন ছাড়াই উত্তরা ফাইন্যান্সের মোট ৮৯ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান সহ মোট ৭ জনের নামে আজকে দুদক থেকে ৪টে মামলা করা হয়েছে। কিশোরগঞ্জে গায়ে কাদা পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সকালে করিমগঞ্জ উপজেলার গৌড়ার গোপ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার বিকেলে বাড়ি থেকে উপজেলার গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মাসুদ মিয়া নামের আরেক যুবক। এ সময় তাজুলের শরীরে কাদা ছিটা পড়লে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তাকে মারধর করে মাসুদ। এর জেরে আজ সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস। এই উপলক্ষে র্যালি, যুব উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এই নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিং যুব ও ক্রীড়া সচিব ও যুব অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, গত এক বছরে 18 থেকে 35 বছর বয়সী 2,71,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 4,985 জন যুবককে 47 কোটি 16 লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে 1076 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সচিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগাতে চায় মন্ত্রণালয়। এজন্য প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানের ঋণ দেওয়া হচ্ছে। চট্টগ্রামে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনায় আক্রান্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে কিট ও চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচিতে দলটির নেতারা বলেন, এই 3টি রোগের প্রকোপ অস্বাভাবিক হারে বাড়লে কিট ও সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা। স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় হতাহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে। রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক রফিউদ্দিন ফয়সাল। লিফলেট বিতরণের সময় তিনি বলেন, বিএনপির 31 দফা প্রস্তাব দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে, প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার। এ সময় সন্দ্বীপের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক শেষে করা হচ্ছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইত্যাদি ব্যবহার করে যে কোনো ধরনের মিথ্যাচার বা অপবাদ ছড়ানো ইত্যাদি ব্যাপারে প্রার্থী, দল, সংস্থা, মিডিয়া সংস্থা সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রভিশন করা হয়েছে। নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেন তাদেরকে সাধারণভাবে আমাদের বিধি অনুযায়ী 30 দিন পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয় তাদের গঠনতন্ত্রের ব্যাপারে। এটা 30 দিনই থাকবে। যদিও বা সংস্কার কমিশন এখানে 90 দিন পর্যন্ত এটাকে বৃদ্ধি করার ব্যাপারে একটা প্রস্তাব করেছিলেন। আমরা বিবেচনা করে দেখেছি, এটা করতে গেলে পরে দেখা যাবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো না, প্রসেসটা অনেক ডিলে হয়ে যাবে। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দরখাস্ত যদি
নাকচ হয় তাহলে 15 দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই নির্বাচন কমিশন তাদেরকে পত্র দিবে। অতীতে শুধুমাত্র নাকচ করে চিঠি দেওয়া হতো এবং এই চিঠিটা আদালতে তারা উপস্থাপন করতে পারতেন এবং আদালতে এই কারণগুলো যথাযথভাবে প্রদর্শিত না হওয়ার কারণে অনেকে আবার নিবন্ধন ফেরত পেতেন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে প্রতিটি কারণ যথাযথভাবে উল্লেখ করা হবে। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে বা নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার যে এটা একটু অস্পষ্ট ছিল, এটা স্পষ্ট করে আরপিওতে অ্যাড করা হয়েছে। হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে। জি 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 যে অফিসের জন্য অর্থাৎ এমপি যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। জি, তবে এই 5 বছরের পরে গিয়ে আর নির্বাচন কমিশনের এটাতে এখতিয়ারের মধ্যে থাকবে না। আপনারা একটা প্রস্তাব করেছিলেন, দাবি করেছিলেন সংবাদকর্মীদের ভোট, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক সংবাদকর্মী অ্যাক্রিডিটেশন করে থাকেন জাস্ট নির্বাচনের আগ মুহূর্তে 1, 2, 3, 4 দিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনাদের মতামতগুলো শুনতে চাই, কিভাবে এটা করা যেতে পারে আর না গেলে কিভাবে আপনারা দিতে পারেন ভোটটা। আপনাদের সাথে আলোচনা করা হবে আগামী সপ্তাহে, এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। দল নিবন্ধন এই গেল আরপিও সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো, আর ছোটোখাটো কিছু কারেকশন আছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। দল নিবন্ধন আমাদের যে কার্যক্রম চলছিল গত মার্চ মাসের 10 তারিখে, আজ থেকে প্রায় 5 মাস আগে, যেটার আমরা সার্কুলার দিয়েছিলাম, আবেদন আহ্বান করেছিলাম। 22 জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেওয়ার। আমরা টোটাল 143টি আবেদন পেয়েছিলাম। এই 143টির মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সকল কাগজপত্র পুরো ছিল না, যে কারণে সবাইকেই তাদের ঘাটতি পূরণ করার জন্য 15 দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে 84টি দল তাদের ঘাটতি পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছেন, আর 59টি দল কোনো রেসপন্স করেন নাই। এই 84টি দলের মধ্যে মোটামুটি করে পাওয়া গেছে 22টি আপাত দৃষ্টিতে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে, যেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর বাকি 121টি অযোগ্য বিবেচিত হয়েছে, তাদেরকে কারণ দর্শানো সহ আগামী 15 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। নির্বাচন কমিশনের ব্রিফিং শুনছিলাম সরাসরি, আর এরই সাথে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।